এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা আজকে শোনাবো সেটা উত্তরপ্রদেশের সাহারানপুরের জনকপুরি নামের একটা এরিয়া। জনকপুরিতে একটা ফ্যামিলি থাকতো, আসলাম আর শাহিনের ফ্যামিলি। আসলাম আর শাহিন 3 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের 3 মাসের ছেলে, যার নাম আসাদ। একই বাড়িতে আসলামের দাদা থাকে। দাদার একমাত্র সন্তান 10 বছরের একটা ছেলে, নাম জুনায়েদ। 2 মার্চ 2016 সালের একটা ঘটনা। সন্ধেবেলায় 6টার সময় পাড়ার বেশ কিছু লোকজন বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছে। কিছু বাচ্চারা খেলাধুলা করছে। জুনায়েদ নিজের কাকার ছেলে 3 মাসের আসাদকে কোলে নিয়ে খেলাধুলা দেখছে অন্য বাচ্চাদের। সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কেউ একজন স্কুটারে করে এসে জুনায়েদের কোল থেকে আচমকা সেই 3 মাসের বাচ্চাটাকে কেড়ে নিয়ে পালায়। কেউ কিচ্ছু বোঝার আগেই কিন্তু সেই স্কুটারটা চোখের সামনে থেকে উধাও হয়েছিল। সবাই অবাক হয়ে যায়। এইভাবে কারোর কিডন্যাপিং হয়েছে বলে জানা নেই। সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে খবর দেওয়া হয়েছিল। পাড়ার লোকজন খোঁজ দিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল। পুলিশ চলে এসেছিল। পুলিশ সবার কাছে জিজ্ঞাসাবাদ করছিল। বাচ্চার যে মা, সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। বাচ্চার বাবা বাইরে কোথাও একটা কাজে গেছিল, তাকেও ডাকা হয়। সবাই মিলে এবার থানার সামনে বিক্ষোভ দেখায় যে ছোট্ট একটা বাচ্চা, মা ছাড়া সে থাকবে কিভাবে। তাকে যেন তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করা হয়। পুলিশ সারা রাত ধরে চেষ্টা করে, কোথাও খুঁজে পাওয়া যায় না সেই ছোট্ট আসাদকে। পুলিশ আসাদের বাবাকে, মাকে, ফ্যামিলির অন্যান্য লোকজনদেরকে জিজ্ঞেস করেছিল যে তাদের কোনো শত্রু আছে কিনা। শত্রুতার জন্য হয়তো এই ঘটনা ঘটিয়েছে, বা হয়তো কেউ একজন কিডন্যাপ করেছে, র্যানসাম চাইবে, র্যানসামের কল আসবে মনে করে বাড়ির সব লোকজন সারা রাত ফোন নিজের কাছে রেখে ফোনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু র্যানসামের জন্য কোনো কল আসেনি। পুলিশ নেক্সট ডে চাইছিল যে এরিয়ার সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করতে হবে, যে ওই গাড়িটা কোথায় গেল। যে লোকজনেদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল যে গ্রে কালারের একটা অ্যাক্টিভা ছিল, তার উপর বসেছিল একটা ছেলে, তার পরনে ছিল নীল রঙের একটা শার্ট। সে হঠাৎ করে আচমকা বাচ্চাটাকে কোল থেকে নিয়ে দ্রুত গতিতে নিজের গাড়িতে করে পালিয়ে গেছিল। কোন দিকে পালিয়েছিল সে ব্যাপারটাও পুলিশ টিমকে তারা জানায়। পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল যেদিকে সে অ্যাক্টিভা গাড়ি নিয়ে ওই অপহরণকারী পালিয়েছিল। পুলিশের অন্য আরো একটা টিম সেই ছোট্ট বাচ্চার বাবা আর মা, তাদের কোনো অবৈধ সম্পর্ক বা বিয়ের আগের কোনো প্রেমের সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারটাও খতিয়ে দেখছিল পুলিশ। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রেমিক বা প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরে তার যে সন্তান হয় তার কাছ থেকে বদলা নেয় অনেক ক্ষেত্রে বিয়ের আগের প্রেমিক বা প্রেমিকা। সব রকম খোঁজ খবর তদন্ত করার পর পুলিশ একটা জায়গায় ওই অ্যাক্টিভা গাড়িটাকে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছিল। অ্যাক্টিভা গাড়িটা যেদিকে যাচ্ছে সেই এরিয়ার লোকজনেদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই যে অ্যাক্টিভা গাড়ি বা এই যে ফটো, সেটাকে একটা প্রিন্ট আউট বের করে ফটো তৈরি করা হয়েছিল। লোকজনকে জিজ্ঞেস করা হলে তারা সবাই বলেছিল যে এই ছেলেটা আর এই গ্রে কালারের যে অ্যাক্টিভা গাড়িটা, এটা হিমাংশুর কাছে আছে। এবার তাদেরকে জিজ্ঞেস করা হয় হিমাংশুর বাড়ি কোন দিকে, হিমাংশু কি কাজ করে। তারা সবাই বলে যে বিভিন্ন বিয়ে বাড়িতে স্টলের কাজ করে এই হিমাংশু। হিমাংশুর কাছে গিয়ে পুলিশ দাঁড়িয়েছিল। হিমাংশু পুলিশকে দেখা মাত্র মাথা নিচু করে নিয়েছিল, মন খারাপ হয়ে গেছিল তার।
পুলিশের সাথে সে কোনো ঝামেলাই করেনি। পুলিশ তাকে অ্যারেস্ট করে সঙ্গে করে থানায় নিয়ে এসেছিল, শুরু করেছিল তার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে খুব বেশি চেষ্টা করতে হয়নি, সে সমস্ত বলতে শুরু করেছিল। সেই সঙ্গে সে অপরাধ বোধে ভুগছিল, সে কাঁদছিল, সেটাও পুলিশ দেখে বুঝতে পেরেছিল। তাকে জিজ্ঞেস করা হয় যে সেই ছোট্ট বাচ্চাটার সাথে তার কিসের শত্রুতা, সে বাচ্চাটার সাথে কি ঘটনা ঘটিয়েছে, বাচ্চাটা কই। এদিকে হিমাংশুর জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে সেই ছোট বাচ্চাটা ঘন্টাঘর নামের একটা এরিয়া, সেখানে রয়েছে একটা বড় নদী। সেই নদীতে সেই ছোট বাচ্চার বডিটাকে ভেসে উঠতে দেখা যায়। বাচ্চার বাবা মাকে ডাকা হলে তারা শনাক্ত করেছিল। বাচ্চার পরনের জামা দেখে বাচ্চাটা খুব ফুলে ফেঁপে উঠেছিল, কিন্তু তাও তাদের সন্তান, তারা চিনেছিল যে ওটাই তাদের 3 মাসের আসাদ। সবাই পুলিশের ওপর রেগে যায় যে পুলিশ দেরি করেছে, যার জন্য বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। অপহরণকারীকে তাড়াতাড়ি যেন একটা কঠিন শাস্তি দেওয়া হয়। এবার পুলিশ আরো কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে ওই হিমাংশু নামের ছেলেটা। হিমাংশু মেনে নিয়েছিল যে সে কিডন্যাপ করেছিল, সে জোর করে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে গেছিল। কিন্তু কেন, কি শত্রুতা তার আসলামের সাথে বা তার স্ত্রী শাহিনের সাথে? হিমাংশু বলেছিল সে যা করেছে নিজের প্রেমের জন্য করেছে, নিজের প্রেমিকার জন্য করেছে। কে আপনার প্রেমিকা, প্রেমিকার সাথে ওই বাচ্চাটার কি সম্পর্ক? আরো অনেক অনেক জিজ্ঞাসাবাদের পর যেটা পুলিশ জানতে পেরেছিল সেটা হচ্ছে যে হিমাংশু বিয়ে বাড়িতে খাবারের স্টল বসায়, আগেই বলেছি। হিমাংশুর একই কাজ করে হিমাংশুর একজন বন্ধু রয়েছে, তার নাম সঞ্জয়। সঞ্জয়ের স্ত্রী মমতা। সঞ্জয় আর মমতার একমাত্র সন্তান, 6 বছরের তাদের মেয়ে। সঞ্জয়ের সাথে হিমাংশুর খুব বন্ধুত্ব হয়ে যায়। হিমাংশু মাঝে মধ্যেই সঞ্জয়ের বাড়িতে যেত। বাড়িতে যেতে যেতে সঞ্জয়ের যে স্ত্রী, তার সাথে কথাবার্তা বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। সঞ্জয় কিন্তু সে ব্যাপারে কিচ্ছু জানে না। সঞ্জয় বেশিরভাগ সময় শহরের বাইরে থাকে, সেও বিয়ে বাড়িতে স্টল বসাবারই কাজ করে, বা সে সব সময় ব্যস্ত থাকে, সে সব সময় শহরের বাইরে থাকে, অনেক অনেক কাজ রয়েছে তার। কিন্তু তার অবর্তমানেও তার বাড়িতে তার বন্ধু হিমাংশু আসে, সঞ্জয়ের স্ত্রী মমতার সাথে অনেক অনেক গল্প বলে, কথা বলে। সঞ্জয়ের স্ত্রীর সাথে হিমাংশুর একদিন গল্প হয়। সঞ্জয়ের স্ত্রী নিজের একটা খুব বড় দুঃখের কথা হিমাংশুকে বলেছিল। কি সেই দুঃখটা? দুঃখটা হচ্ছে যে মমতা বলেছিল তাদের প্রায় 10 বছরের বিবাহিত জীবন, একটা মেয়েও আছে তাদের, কিন্তু তার খুব ইচ্ছা ছিল যে তার একটা ছেলে হবে। হিমাংশু বলে অসুবিধার কি আছে, পরবর্তীতে হয়তো তোমাদের ছেলে হতেও পারে। তখন সে বলে যে না, আমার একটা অপারেশন হয়েছে, ইউট্রাসে আমার টিউমার ছিল, যার জন্য অপারেশন করে ফেলতে হয়েছে, আমি আর কোনোদিন মা হতে পারবো না। এই কথা বলতে বলতে সে হিমাংশুর সামনে কাঁদতেও শুরু করে। সে বলে আমার খুব ইচ্ছা যে আমার একটা ছেলে হোক, কিন্তু ছেলে হওয়া আর সম্ভব না। হিমাংশু নিজের প্রেমিকার কান্না দেখে মনটা এতটাই কাতর হয়ে গেছিল তার, সে মমতাকে বলে যে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ছেলের মা হবেই। আমি তোমাকে কোথাও থেকে একটা ছেলে এনে দেবো। কোথায় থেকে তুমি ছেলে এনে দেবে? তখন সে বলে আমি চুরি করে হলেও তোমাকে ছেলে এনে দেবো। ব্যাপারটা প্রথমে মমতার অদ্ভুত লেগেছিল, কিন্তু তারপরে একদিন সঞ্জয়, মমতা আর হিমাংশু 3 জনের মধ্যে এই ব্যাপার নিয়ে আবারও কথা হচ্ছে। সঞ্জয় বলেছিল না, এরকম কখনো করা যাবে না, কিন্তু পরবর্তীকালে হিমাংশু আর মমতা বিভিন্ন যুক্তি দিয়ে তাকে বোঝায় যে একটা নবজাত বাচ্চা ছেলে, তাকে কোথাও থেকে নিয়ে চলে আসতে হবে। অন্যদিকে মমতা আশেপাশের সব লোকজনকে বলবে যে সে প্রেগনেন্ট, কারণ আশেপাশের লোকজনেরা তার ওই ইউট্রাস অপারেশনের ব্যাপারে জানতো না। ইউট্রাস বা গর্ভাশয় যে তার শরীরে নেই, এই ব্যাপারটা তার কোনো প্রতিবেশী জানতো না, কারণ এর আগে তারা
অন্য কোনো এলাকায় থাকতো, ওই এলাকায় তারা নতুন এসেছিল। যেহেতু মমতার ঘনিষ্ঠ বন্ধু তার প্রেমিক হিমাংশু তাকে কথা দিয়েছিল যে যেখান থেকে হোক সে একটা বাচ্চা জোগাড় করে আনবেই। সঞ্জয় আর মমতা খুব খুশি, ছেলে দরকার, তো যে কোনো পথেই হোক ছেলে একটা পেলেই হলো। মমতা এবার আশেপাশের লোকজনদেরকে বলেছিল যে সে প্রেগনেন্ট। তারপর থেকে সে নিজের পেটটা এমনভাবে লোকজনকে দেখাতে থাকে বা হালকা হালকা ভাবে একটু একটু প্রত্যেক মাসে সে সেটার সাইজটাও বড় করতে থাকে। পেটের ভেতরে সে কাপড় দিয়ে তৈরি এমন কিছু একটা বেঁধে রাখতো যাতে তাকে বাইরের লোকজনরা দেখে সত্যি সত্যি প্রেগনেন্ট বলেই মনে করছিল। সে লোকজনকে বলেছিল যে আমি এখন প্রেগনেন্ট আর আমার মন বলছে যে আমার ছেলেই হবে। এইভাবে বেশ অনেকটা দিন কাটে, একদম সময় হয়ে গেছে যে সময় হয়তো তার বাচ্চা হওয়ার টাইম এসে গেছে। এদিকে হিমাংশু নিজের প্রেমিকাকে কথা দিয়েছে, সে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে কোথা থেকে একটা নবজাত ছেলে পাওয়া যায়। সে বিভিন্ন হাসপাতালে গিয়ে ঘুরছে, কিন্তু কোথাও সেইভাবে কোনো বাচ্চা সে দেখতে পায়নি। তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রেমিকাকে দেওয়া কথা সে যদি না রাখতে পারে তাহলে কি হবে? অন্যদিকে প্রেমিকা তাকে বলছে যে বাচ্চার ব্যবস্থা তাড়াতাড়ি করো, কতদিন ধরে আমি এইভাবে সব লোকজনকে বলে রেখেছি, এখন তো সময়ও হয়ে গেছে আমার বাচ্চা হওয়ার। বেশ কয়েকদিন ধরে হিমাংশু ওই আসাদকে ওই পাড়াতে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের কোলে দেখেছিল। সে এটাও খবর নিয়েছিল যে ওই বাচ্চাটা একটা ছেলে। তখনই সে ভেবেছিল ওই বাচ্চাটাকে বাচ্চাদের হাত থেকে কেড়ে নিয়ে চলে যেতে হবে, তাহলেই কিন্তু আর কেউ বুঝতে পারবে না, কেউ খুঁজে পাবে না। সেটাই সে ঘটনার দিন করেও ছিল। ঘটনার দিন সে ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে সোজা চলে গেছিল নিজের বন্ধু সঞ্জয় আর তার স্ত্রী মমতার বাড়িতে। গিয়ে সেই বাচ্চাটা তাদেরকে দেখিয়েছিল আর দেখাবার পরে বলেছিল এই বাচ্চাটাকে নিয়ে তোমরা চলে যাও অন্য কোথাও, কয়েক মাস পরে আসবে আর এখানকার লোকজন এদেরকে দেখাবে যে এটাই তোমাদের বাচ্চা। সঞ্জয় আর তার স্ত্রী দুজনেই বলেছিল এ তো কোনো নবজাত শিশুই নয়, এর তো বয়স মনে হচ্ছে ৩-৪ মাস হবে, এত বড় বাচ্চা আমার হয়েছে কিভাবে আমি বলবো লোককে। তিনজনের মধ্যে এই কথা নিয়ে তর্কাতর্কি চলছে। আর ছোট বাচ্চাটা কোলে যে সে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। তার চিৎকারটা শুনলে আশেপাশের লোকজন কিন্তু বুঝবে কোনো একটা ব্যাপার ঘটেছে হয়তো। আর আশেপাশের বাড়িগুলো খুব কাছাকাছি। তাড়াতাড়ি ওই বাচ্চার গলার আওয়াজ বা কান্নার আওয়াজ যাতে কেউ না শুনতে পায় তার মুখটা চেপে ধরেছিল হিমাংশু। খুব বেশিক্ষণ ধরে থাকতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা চুপ করে গেছিল। তারপরে কিন্তু তিনজন বুঝতে পেরেছিল যে কি ঘটনা ঘটিয়ে ফেলেছে তারা। এবার যখন গভীর রাত হয় সেই রাতের অন্ধকারে ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে সেই নদীর জলে বা সেই নেহেরের জলে ফেলে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল কোনোদিন হয়তো তাদেরকে ধরা পড়তে হবে না, তবে পুলিশ খুব সহজেই ধরে ফেলেছিল হিমাংশুকে। হিমাংশুকে ধরার পর হিমাংশুর জিজ্ঞাসাবাদ হয়, জিজ্ঞাসাবাদের পরে এই ঘটনাটা জানতে পারে পুলিশ টিম। এবার পুলিশ এসে মমতাকে আর তার হাজবেন্ডকে অ্যারেস্ট করেছিল। বিচার চলেছিল, বিচারের পরে শুনানি হয়েছিল। শুনানিতে 20 বছরের জেল হয়েছিল হিমাংশুর। হিমাংশুর ওই বন্ধু আর তার স্ত্রী তাদেরও 14 বছর করে জেল দেওয়া হয়েছিল লোয়ার কোর্ট থেকে। কারণ কোর্ট থেকে বলা হয় যে হিমাংশু যাই বলেছে তাদের দুজনের কিন্তু বিরোধিতা করা উচিত ছিল। তারাও ব্যাপারটাতে সায় দিয়েছে। তারা নবজাত কোনো ছেলে খুঁজে আনতে বা চুরি করে আনতে বলেছিল, যেটা হিমাংশু করতে পারেনি। একটু বড় বাচ্চা এনেছিল, কিন্তু তিনজনে মিলে সেই বাচ্চাটাকে এইভাবে শেষ করে দিয়েছে। এই পুরো ব্যাপারটাতে সব থেকে বড় ক্ষতি হয়েছিল আসাদ আর তার স্ত্রী শাহিনের। তারা কিন্তু কোনো দোষ করেনি, তাদের বাচ্চা এইভাবে তাদেরকে ছেড়ে চলে গেছিল। আরও একটা ক্ষতি হয়েছিল
অন্য একটা বাচ্চার। সেই বাচ্চাটা ছিল মমতা আর সঞ্জয়ের মেয়ে। তাকে কিন্তু এই ঘটনার পর একটা অনাথ আশ্রমে গিয়ে থাকতে হচ্ছে, যেখানে থাকার ব্যবস্থা সরকার তাকে করে দিয়েছে, কারণ তার মা আর বাবা দুজনেই লম্বা সময় পর্যন্ত জেলেই থাকবে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।